বাজান, মালটা কেমন? দেশি না বিদেশি? কেমন ভাই? মালটা কেমন? ব্ল্যাক মানির কথা বলছি। দেশি না বিদেশি? রায়হান রাফির কোনো একটা প্রজেক্ট আসবে আর সেটা নিয়ে আলোচনা হবে না, ধামাকা হবে না, তা তো হয় না। রায়হান রাফি একাই যে ধামাকার দেয় বা ধামাকার অংশীদার, আবার তাও কিন্তু না। রাফি এই প্রজেক্টে একটা বিশাল ধামাকা এনেছে। সেই বিশাল ধামাকার নাম রুবেল। হ্যাঁ, রুবেল ভাইয়ের জীবনের শ্রেষ্ঠ কাজ এটা? প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। আমি বলবো রুবেল ভাই তার জীবনে অনেক শ্রেষ্ঠ কাজ দিয়েছে, তবে শ্রেষ্ঠ কাজটা সময়ের সাথে একটা সম্পর্ক আছে। এই সময়ে রুবেল ভাইয়ের শ্রেষ্ঠ কাজ এটা। তার সময়ে সে অনেক শ্রেষ্ঠ কাজ দিয়েছে, কিন্তু গত 5-10 বছরের রুবেল ভাইয়ের শ্রেষ্ঠ কাজ ব্ল্যাক মানি, রায়হান রাফির ব্ল্যাক মানি। আমি বলবো রুবেল ভাইকে যতটুকু ফার্স্ট লুকে দেখানো হয়েছে এর চেয়েও অনেক বেশি কিছু ভেতরে আছে। এটা তো কেবল ফার্স্ট লুক, মানে সব কিছু থেকে একটু একটু করে দেখানো হয়েছে। রুবেল ভাইকে যে কিভাবে এখানে ব্যবহার করছে, পুরো ফার্স্ট লুক দেখে একটা জিনিস বোঝা গেল যে কোনো একটা গ্রামে বা কোনো একটা এলাকায় একটা ট্রাকে করে ব্ল্যাক মানি আসে, বস্তায় বস্তায় করে সেই ব্ল্যাক মানি একজন তার আয়ত্তে নিয়ে নেয়। অন্যান্য গ্যাং সেই টাকার আয়ত্ত নিতে চায়। এই গ্যাংয়ের মধ্যে বোঝা যাচ্ছে যে সুমন আনোয়ারের একটা গ্যাং আছে, ইন্তেখাব দিনারের একটা গ্যাং আছে, সালাউদ্দিন লাবলুর একটা গ্যাং আছে, রুবেল ভাইয়ের একটা গ্যাং আছে, এবং আরো একটা লোক দেখলাম, ওনার নামটা আমি ফেস টু ফেস বোঝা গেল না। সবচাইতে ইন্টারেস্টিং লাগছে এই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে সিনেমা এবং নাটক, এই দুই এলাকার মিশেল হয়েছে, শিল্পীদের মিশেল হয়েছে। শিবা শানু আছে, রুবেল ভাই আছে, পূজা চেরি আছে, ওদিকে ইকবাল বাবু আছে, রাশেদ মামুন অপু আছে, ফরহাদ লিমন আছে, সালাউদ্দিন লাবলু আছে, সুমন আনোয়ার আছে। বলা যেতে পারে যে নাটকের এবং ফিল্মের দুই দুই জায়গার অভিনেতাদের একটা লড়াই হবে এই সিনেমার, এই ওয়েব সিরিজের ভিতর একেবারে ফাইট হবে, কে কার চাইতে ভালো অভিনয় করে, কে কার চাইতে ভালো স্ক্রিনে খেলা জমাইতে পারে, সেই বিষয়টাই কিন্তু এই ব্ল্যাক মানি সিরিজে দেখা যাবে। খুব নাটকের মানুষ একটু অহংকারে ভোগে যে তারা ফিল্মের মানুষের চাইতে অভিনয়টা ভালো বোঝে, আর ফিল্মের মানুষ একটু অহংকারে ভোগে যে তারা নাটকের মানুষের চাইতে একটু বেশি পরিসরে পরিচিত, তাদের ব্যাপ্তি একটু বেশি। তো সেই অহংকারই রয়ে যাবে যদি সে ঠিকঠাক মতো পারফরমেন্সটা না করতে পারে। জয়রাজ আছে, প্রচুর মুকুন্দ জাকারিয়া আছে, প্রচুর শিল্পী, প্রচুর মানে যেহেতু কয়েকটা গ্যাং, সো 4-5টা গ্যাং যদি ভরপুর দেখতে চান, ফ্রেমের মধ্যে যদি ভরপুর রাখতে চায়, তাহলে অনেক শিল্পীর প্রয়োজন। এখানে আমি বঙ্গবিডিকে একটু থ্যাঙ্কস দিব। তারা যেরকম ফকিন্নি মার্কা প্রজেক্ট বানায়, সেই জায়গা থেকে রিসেন্টলি তারা কিছু ভালো প্রজেক্ট বানানো শুরু করেছে। তার মধ্যে রায়হান রাফির একটা, আরিয়ানকে নিয়ে একটা বানাইছে, অমিকে নিয়ে একটা বানাইছে। এই ধরনের প্রজেক্ট বঙ্গবিডিকে একটু এগিয়ে রাখবে, কারণ বঙ্গবিডি বাংলাদেশের যে কটা অ্যাপ আছে, ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেই কটা ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে বঙ্গবিডি কিন্তু খুব একটা যে নজরে আসছে এরকম কিছু না। চরকির মতো অ্যাটলিস্ট বঙ্গবিডি আসতে পারে নাই, মানুষের গ্রহণযোগ্যতা এখনো পায় নাই। এখনো বঙ্গবিডি বলেন, একটেলের একটা, রবির একটা কি যেন আছে, তারপরে বায়োস্কোপ আছে, ওই গ্রামীণের একটা আছে, অনেকগুলো অ্যাপ আছে, কিন্তু চরকি যতটা এগিয়ে গেছে বয়স অনুযায়ী, সময় অনুযায়ী, বঙ্গবিডি এত সময় পেয়েও কিন্তু অতটা আগাইতে পারে নাই। বঙ্গবিডির কাছে এটা একটা মোক্ষম সময় হইতে পারে রায়হান রাফির এই ব্ল্যাক মানি সিরিজটা, যে এই সিরিজের মাধ্যমে বঙ্গবিডি হয়তো কয়েক ধাপ এগিয়ে যাবে ওটিটি ডিমান্ডে, পাবলিকের চয়েসে।
এই জন্য মুশফিক সাহেবকে, বঙ্গবিডির মুশফিক সাহেবকে ধন্যবাদ জানাই যে তারা অ্যাটলিস্ট হাত খুলে টাকা খরচ করা শুরু করেছে। কারণ যত ইনভেস্ট করবে তত প্রফিট আসবে। তারা মনে করে যে বেশি ইনভেস্ট করলে বেশি লস হবে। নো, বিজনেসের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। এখন মোর মানি মোর বিজনেস। দেখেন শাকিব খানের দিকে তাকায় দেখেন, শাকিব খানকে নিয়ে যত বড় টাকা ইনভেস্ট হচ্ছে তত বড় প্রফিট ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, সেই সাথে কিন্তু ডিরেক্টর, সেই সাথে অ্যাক্টর, কোয়ার্টিস্ট, স্ক্রিপ্ট সবকিছু ম্যাটার করে। শুধু টাকা ঢাললেই হবে না, সেটা এক্সিকিউটও করতে হবে প্রপারলি। তো বঙ্গবিডি কিছুটা হাত খুলেছে। এর মধ্যে বঙ্গবিডি মালেক আফসারি সাহেবকে নিয়ে একটা সিনেমা বানাতে চাইছিল, যেখানে শাকিব খান থাকবে জেমস নামে, বা শাকিব খান না থাকলে অল্টারনেট দিয়েছিল যদি অপূর্ব আর নিশো একসঙ্গে নিতে চাইছে, বা মানে সব কিছু বলে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে মালিক আফসারির বাজেটে মিলতেছে না, যার কারণে ওই সিনেমাটা আগাচ্ছে না। বাজেট যাই দেখ না কেন বঙ্গবন্ধু, বাজেট উঠে আসবে যদি সেই লেভেলের কাস্টিং, গল্প, মেকার সবকিছু থাকে। এখন মালিক আফসারি এই সময়ে, যেই সময়ে তুফান রিলিজ হয়, যেই সময়ে প্রিয়তমা রিলিজ হয়, যেই সময়ে রাজকুমার, বরবাদ রিলিজ হবে, এই সময়ে এসে আসলে মালিক আফসারি কি করতে পারবেন সেটাও কিন্তু একটা বিশাল প্রশ্ন। যে তার অভিজ্ঞতা অবশ্যই আছে, তার যোগ্যতা অবশ্যই আছে, কিন্তু তার অভিজ্ঞতার যোগ্যতাকে সময় ছাপিয়ে গেছে অনেক দূরে। এই সময়টাকে মালিক আফসারি কতটা ধরতে পারবে সেটাও একটা বিষয়, সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। যাই হোক, কথা বলছি ব্ল্যাক মানিকে নিয়ে। ব্ল্যাক মানির কয়েকজনের কথা একেবারে না বললেই নয়। প্রথমে বলবো পূজা চেন। আমি অল্প একটুই দেখছি, 1 মিনিট 34 সেকেন্ডের মধ্যে পূজা চেরিকে আর কত সেকেন্ডই দেখানো হয়েছে, তার মধ্যেই পূজা চেরির একটা ঝলক দেখে ফেলছি, যেই ঝলকটা এ যাবৎকালে পূজা চেরির অন্য কোনো সিনেমায় দেখি নাই। এখানে বোধহয় পূজা চেরি একজন বার বনিতার ক্যারেক্টার, মানে কল গার্ল বা পতিতা বাংলায়, এরকম একটা ক্যারেক্টারে সে অভিনয় করছে। এবং ওই যে সুমন সাহেব বলছেন সুমন আনোয়ার মালটা কেমন, দেশি না বিদেশি, এটা সম্ভবত পূজা চেরিকে মিন করেই বলছে। এই পূজা চেরির কাছে সবাই ধরা, সমস্ত গ্যাংস্টার কিন্তু এই পূজা চেরির কাছেই ধরা। অতএব পূজা চেরি একটা বিশাল ক্যারেক্টার ক্যারি করতেছে, এবং সেই অ্যাক্টিংটা আমার ধারণা রায়হান রাফি পূজা চেরির কাছ থেকে বের করে নিয়ে আসবে। সুমন আনোয়ারের কথা বলবো। সুমন আনোয়ারকে তুফানে আমার মনে হয় পুরো স্পেসটা দিতে পারে নাই, এখানে অনেকটা স্পেস তাকে দেওয়া হবে। এইখানে সুমন আনোয়ার তার কারিশমাটা দেখাবে। সুমন আনোয়ার পর্যাপ্ত জায়গা পেয়েছেন তার কারিশমা দেখানোর। আমার মনে হয় দর্শক ব্ল্যাক মানিতে সুমন আনোয়ারের অভিনয়টা এনজয় করবে। সালাউদ্দিন লাবলুকেও কিন্তু তুফানে খুব একটা স্পেস দিতে পারে নাই। আমার মনে হয় রায়হান রাফি সালাউদ্দিন লাবলুকে এই ব্ল্যাক মানিতে রিকাস্ট করে তার সাথে একটা সেই অন্যায় যে হয়েছে সেই অন্যায়টার সেই ক্ষতিপূরণটা দেওয়ার চেষ্টা করছে। সালাউদ্দিন লাবলুকেও আমরা এখানে একটা বড় ক্যারেক্টারে দেখতে পাবো, এবং তার অভিনয়টাও আমরা এনজয় করব। ইন্তেখাব দিনার, হিজরার গেট আপে তাকে দেখা গেছে, সেও একজন এখানে একজন টিম গ্যাংস্টার। তাকেও আমরা দেখবো যে একটা ডিফারেন্ট, এখন পর্যন্ত গ্যাংস্টারের ক্যারেক্টারে কিন্তু ইন্তেখাব দিনারকে আমরা দেখি নাই, একটা ডিফারেন্ট ক্যারেক্টার ইন্তেখাব দিনারকে দেখা যাবে। এবং ওটিটিতে ইন্তেখাব দিনারের ডিমান্ড, ওটিটির স্টার বলা যায় ইন্তেখাব দিনার। আরো আছে জয়রাজের ক্যারেক্টারটা, মানে ওনাকে আসলে প্রপার হ্যান্ডেল বা প্রপার ইউটিলাইজ করে নাই এখনো পর্যন্ত কেউ। রায়হান রাফির হাতে পড়ছে। আমার মনে হয় জয়রাজের ক্যারিয়ারের একটা 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 নতুন মাইলেজ পাবে এখান থেকে জয়রাজের ওটিটিতে বা সিনেমায় একটা নতুন অবস্থান তৈরি হবে। সর্বোপরি রুবেল ভাইয়ের ছিটে ফুটেই দেখানো হয়েছে এখানে, মানে এই ওয়েব সিরিজের মূল আকর্ষণই হচ্ছে রুবেল ভাই। তো ছোটবেলায় আমি যখন সিনেমা দেখতাম তখন আমার প্রথম চয়েসই থাকতো রুবেল ভাইয়ের সিনেমা দেখবো, কারণ অ্যাকশন। তো এখন তো আর রুবেল ভাই, যেহেতু তিনি মার্শাল আর্ট জানেন,
তাকে কিন্তু হ্যান্ড ফাইটে দারুণ ইউটিলাইজ করা যাবে। এখানে চুন্নু সাহেব অ্যাকশন ডিরেক্টর, আমার মনে হয় কিছুটা তো অ্যাকশন এখানে তিনি রাখবেনই রুবেল ভাইয়ের, কারণ চুন্নু সাহেব ও রুবেল ভাইকে নিয়ে সিনেমা করেছে অনেক। তো সেই জায়গা থেকে রুবেল ভাইয়ের একটা দারুণ অ্যাকশন আমরা এখানে দেখতে পেতে চলেছি। তবে তার যে ঝলকটা দেখাইছে, যে দুই পাশ থেকে দুইটা মেশিন বের করে গুলি করা, তারপরে তার যে একটা লুক আছে চুল ফেলে দিয়ে ন্যাড়া মাথায় পাঞ্জাবি কলার, সবকিছু মিলিয়ে তাকে যে একটা গ্যাংস্টার গেটআপে আনা হয়েছে, এটা পারফেক্ট গেছে। সর্বোপরি তুফানের যে সেট ডিজাইনার শহীদ নুরুন নবী, কঠিন একটা নাম, যাই হোক, সেটের কাজ ভাই দুর্দান্ত লেভেলের একটা সেটের কাজ হয়েছে। ব্যাকগ্রাউন্ডের সাথে সেট, তারপর কালার, সবকিছু মিলে একটা টপ নচ স্ক্রিন আসছে। আপনি মানে আমার কাছে বলতে ভালো লাগছে, এখন যে লাইনটা বলবো এই লাইনটা আমার বলতে ভালো লাগছে, যে এই কাজের মানটা আর নেটফ্লিক্সের একটা কাজের মান অনেক কাছাকাছি। নেটফ্লিক্সের যে বাজেট পায় এই ধরনের একটা সিনেমা বানাইতে বা একটা ওয়েব সিরিজ বানাইতে, রায়হান রাফি হয়তো তার 20 ভাগের 1 ভাগ পাইছে, কিন্তু সেই 20 ভাগের 1 ভাগ দিয়েই সে নেটফ্লিক্সের সেই প্রজেক্টের মানের কাছাকাছি সে চলে গেছে। আর ওই বাজেটটা পাইলে রায়হান রাফি কি করবে ধারণাতে। রায়হান রাফি সবসময় চেষ্টা করে তার নাটকে একটা, তার নাটক বলছি, তার সিরিজে একটা বাস্তবতা রাখতে, বাস্তব গল্প নিয়ে সে কাজ করার চেষ্টা করে। তো রুবেল ভাইয়ের পেছনে যেই গুন্ডা পান্ডা ছিল, সেই সবার পেছনে কিন্তু একটা হেলমেট পরা একটা চিত্র আমরা দেখতে পাইছি। সো রুবেল ভাইকে আমরা যদি হেলমেট বাহিনী বলি, ভুল করা হবে না। তো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এই সিনেমার ভিতরে আসতে পারে। আমরা জানি গত ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ অবৈধ টাকা, যে পরিমাণ টাকা লুটপাট করছে, সেই টাকারই একটা প্রায়োগিক চিত্র হয়তো আমরা এই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে দেখতে পারি। তো রাফি সাহসী ডিরেক্টর, সে রাজনৈতিক প্লট পরিবর্তনের পরে তার ভবিষ্যৎ কি হবে সে এটা চিন্তা করে না। সে একেবারে নির্ভয়ে নির্ভীকভাবে সাহসী একজন পরিচালকের মতো সত্য ঘটনাটা সে তার সিরিজে পর্দায় দেখানোর চেষ্টা করছে। তো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেখা যাক কি বুঝাইতে চায় রায়হান রাফি তার ওয়েব সিরিজের মাধ্যমে। আমি তো এই ওয়েব সিরিজটা দেখার জন্য মুখিয়ে আছি। আপনারা কে কে ব্ল্যাক মানি দেখার জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।